যে পিভিটা কিভাবে কাজ করে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে হাইপারবোলিক প্লাস হচ্ছে যে একটা টাওয়ার থাকে, সেখান থেকে কিভাবে কোন অ্যাঙ্গেলে কিভাবে দিলে কতটুকু অ্যাঙ্গেলে দিলে সেখান থেকে ম্যাক্সিমাম যে ইলেকট্রিসিটি জেনারেশন করা যায়, সবকিছু আসলে স্পেশাল মেশিনে এটা দেখানো হয়। তো আমরা জাস্ট দেখবো যে কিভাবে এই স্ট্রাকচারটা করা হতে পারে বা করা হয়, এরকম কিছু রিনিউয়েবল এনার্জির সোর্স আমরা দেখব। আচ্ছা, তো এটা হচ্ছে ফর্ম অফ এনার্জির একটা ডায়াগ্রাম। সো এখানে আমরা অলরেডি এই যে থার্মাল নিউক্লিয়ার থেকে থার্মাল, কেমিক্যাল থেকে থার্মাল করে আমরা এই সাইডটা অলরেডি পড়েছি, ঠিক আছে। সেখানে যদি একটু খেয়াল করি আমরা, এখানে নিউক্লিয়ার যে এনার্জিটা আছে, একটা মিনিট। আচ্ছা, এখানে আমরা যে অলরেডি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়েছি, যেটা হয়েছে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে নিউক্লিয়ার রিঅ্যাকশনের মাধ্যমে আমরা কি বলে হিট প্রডিউস করি, সেখান থেকে আমরা টারবাইন ঘোরানোর মাধ্যমে, যেটাকে আমরা মেকানিক্যাল বলছি, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করি। সো এরকম একটা সিনারিও দেখানো হয়েছে। কেমিক্যালের ক্ষেত্রে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে আমরা এনার্জি কি বলে টেম্পারেচার প্রডিউস করি, সেখান থেকে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। তো এইগুলো অলরেডি আমরা পড়েছি। তো এখানে যেটা দেখানো হয়েছে সান, যেটা সোলার পাওয়ার প্ল্যান্ট। তো এই সোলার পাওয়ার প্ল্যান্টের মধ্যে এখানে আসলে প্রথমে যেটা দেখেন সেটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে সরাসরি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়েছে। তার মানে সোলার থেকে সরাসরি ইলেকট্রিক্যালে কনভার্ট করা যায়, অথবা সোলার থেকে থার্মাল করে সেখান থেকে মেকানিক্যাল হয়ে ইলেকট্রিক্যালে কনভার্ট করা যায়। ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখবো যে কিভাবে করে। উইন্ডের ক্ষেত্রে সরাসরি মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। গ্র্যাভিটেশনাল যেটা আছে সেটা হচ্ছে হাইড্রো, আমরা অলরেডি দেখেছি। তারপর ট্রাইডাল মানে হচ্ছে ঢেউ, ঢেউয়ের কারণে আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, সেটাকে মেকানিক্যাল করা হয় প্রথমে। তার মানে ঢেউয়ের মাধ্যমে আসলে টারবাইনটাকে ঘুরিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়। তো এটা জাস্ট একটা সিনারিও যে বিভিন্ন ফর্ম থেকে আমরা বিভিন্ন ফর্মে কিভাবে কনভার্ট করে থাকি। আচ্ছা, সো প্রথমে আমরা যেটা অলরেডি দেখে আসছি সেটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। সো নন রিনিউয়েবল রিসোর্স যেটা নবায়নযোগ্য না, রিনিউয়েবল করা সম্ভব না, সেটা আমরা দেখেছি। যেমন ধরেন কয়লা, কয়লা একটা ন্যাচারাল সোর্স, বাট কয়লা যদি একবার পুড়ে যায় সেটা কিন্তু আবার পুনরায় সেটাকে ফিরে আনা যায় না। গ্যাস বলেন, তেল বলেন, নিউক্লিয়ার বলেন, সেটা যদি একবার বার্ন হয়ে যায়, সেটা যদি একবার ইউজ করা হয়, তাহলে সেটাকে পুনরায় ইউজ করা যায় না। কিন্তু আপনি যদি সূর্যের কথা চিন্তা করেন, বাতাসের কথা চিন্তা করেন, পানির কথা চিন্তা করেন, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করা যাচ্ছে, এগুলো নবায়নযোগ্য। তো সেগুলোকে বলা হচ্ছে আসলে রিনিউয়েবল সোর্স, যেটাকে রিনিউ করা যায়, সেগুলো হচ্ছে রিনিউয়েবল সোর্স। সো এই রিনিউয়েবল সোর্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সোলার। সেখানে দুইটা ছবি দেওয়া আছে। এই ছবিটা তো নিশ্চয়ই চেনেন, আপনারা দেখেছেন অনেকবার, দেখেছেন এই ছবিটা? জি ম্যাম। কি এটা? সোলার মডেল ম্যাম, পিভি সোলার মডেল। সোলার মডেল, পিভি। আর এটা? ম্যাম এটা উইন্ড ইয়ার, ওই বাতাসের থেকে যেটা। এটা বাতাসের কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে।
সো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রিনিউয়েবল এনার্জির মধ্যে সেটা হচ্ছে সোলার এনার্জি। সোলার এনার্জি ইউজ করে যে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় রিনিউয়েবল এনার্জির মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই যে সোলার এনার্জি, এই সোলার এনার্জিটাকে আসলে দুই ভাবে ইউজ করা হতে পারে, একটা হচ্ছে ডিরেক্টলি আর একটা হচ্ছে ইনডিরেক্টলি। আমরা প্রথমে যে ছবিটা দেখে আসলাম, এখানে সান থেকে সরাসরি তারা ইলেকট্রিসিটি প্রডিউস করছে, সেটা হচ্ছে ডিরেক্টলি, সরাসরি তারা সূর্য থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারছে, এটাকে বলা হয় ডিরেক্টলি। আর ইনডিরেক্টলি যেটা, সেটা হচ্ছে সান থেকে থার্মাল হয়ে মেকানিক্যাল হয়ে দেন তারা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, সেটা হচ্ছে ইনডিরেক্টলি। সো ডিরেক্টলি কিভাবে হয়? আচ্ছা, সোলার থার্মাল, যেটা আমরা ইনডিরেক্টলি বলছি সেটাকে বলা হচ্ছে সোলার থার্মাল এনার্জি। সোলার থার্মাল এনার্জি কিভাবে কাজ করে? এখানে আসলে যেটা হয়, একটা টাওয়ার দেওয়া থাকে, ঠিক আছে? তো একটা ম্যাম, টাওয়ার দেওয়া রেকর্ডিংটা অন থাকে। করেন না। বলেন। আচ্ছা, সোলার থার্মাল এনার্জিতে যেটা হয় যে এখানে আসলে একটা টাওয়ার দেওয়া থাকে, জাস্ট একটা মেইন পয়েন্ট থাকে এই জায়গাটার মধ্যে। সেরকম একটা টাওয়ার দেওয়া থাকে, এখানে দেখেন অনেকগুলা মিরর দেওয়া আছে। এগুলো আসলে পিভি না, পিভি সেল না, এখানে অনেকগুলো মিরর দেওয়া আছে। তো যখন সূর্যের আলোটা এই মিররের মধ্যে এসে পড়ে, মিররটা আসলে, মিরর থেকে যে টেম্পারেচারটা পাওয়া যায় সেটা আসলে একটা যে কেন্দ্রবিন্দু বা একটা পয়েন্ট টাওয়ারের মাথায়, সেই একটা পয়েন্টে আসলে তারা ফোকাস করে। তার মানে এই যে সূর্য থেকে যে তাপটা আসছে, সেই তাপটা আসলে তারা একটা পয়েন্টে ফোকাস করে, যেটা রিসিভার বলা হয়। একটা পয়েন্টে তারা রিসিভ করে। তো তারা যখন একটা পয়েন্টে রিসিভ করে, তখন এই জায়গার টেম্পারেচারটা আসলে অনেক বেশি হয়ে যায়, অনেক অনেক বেড়ে যায়। এবং এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন মিরর গুলা, এই মিরর গুলা কিন্তু সূর্য যেদিকে যায়, সূর্য তো একটা জায়গায় থাকে না, যেদিকে যায় এটা আস্তে আস্তে চেঞ্জ হয়, পৃথিবী তো ঘুরতে থাকে। তো এটা যেদিকে যায় সেই সূর্যর মুখ অনুযায়ী এই যে মিরর গুলা, এই মিরর গুলো আস্তে আস্তে ঘুরতে থাকে। না হলে দিনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শুধু সূর্যের আলো পাওয়া যাবে, সেই জন্য এগুলো একটু ফ্লেক্সিবল হয়ে থাকে। তো যার কারণে যেটা হয় যে সূর্য থেকে এখানে আলোটা আসে, তাপটা আসে, সেই তাপটা তারা একটা টাওয়ারের মাধ্যমে বা একটা পয়েন্টে তারা রিসিভ করে। তো যখন এটা একটা পয়েন্টে রিসিভ করে, এটা টেম্পারেচারটা অনেক বেশি হয়। সো এটা টেম্পারেচারটা যখন বেশি হয়, তখন অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম স্টিম পাওয়ার প্ল্যান্ট পড়েছিলাম, স্টিম পাওয়ার প্ল্যান্টে কি ছিল যে আমরা কয়লা দিয়ে স্টিম করে দেন সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করেছি। এখানে আসলে যেটা করা হয়, এখানে কয়লাটা ইউজ করা হয় না, এখানে সূর্যের আলোর যে আমরা টেম্পারেচারটা পাই সেটা ইউজ করে পানিটাকে আসলে বাষ্প করা হয়। একই প্রসিডিউর, মানে এই রিসিভারের পর থেকে স্টিম পাওয়ার প্ল্যান্টের মতো একই প্রসিডিউর এখানে কাজ করা হয়, শুধু ওখানে কয়লা ইউজ করা হয় আর এখানে হচ্ছে সূর্যের আলোর যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা ইউজ করা হয়ে থাকে। টেম্পারেচারটা কিভাবে আনে? একটা মিররের মাধ্যমে, বা অনেকগুলো মিরর এরকম করে দেওয়া থাকে এবং এই মিররগুলো একটা পয়েন্টে এসে তার টেম্পারেচারটা জমা করে এবং সেখান থেকে স্টিমটা বা পানিটাকে স্টিম করা হয়। স্টিম করে সেখান থেকে টারবাইন ঘোরানো হয় এবং সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা হয় এবং এই স্টিমটাকে পুনরায় আবার কন্ডেন্সারের মধ্যে দিয়ে ঠান্ডা করে নেওয়া হয়। সো এটা হচ্ছে সোলার থার্মাল এনার্জি। তার মানে এখানে সরাসরি সূর্য থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে না, ঠিক আছে, থার্মাল করা হচ্ছে জিনিসটাকে, তারপর মেকানিক্যালে কনভার্ট করা হচ্ছে, দেন মেকানিক্যাল যেটা হচ্ছে টারবাইন, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করা হচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় সোলার থার্মাল এনার্জি। সো এগুলো এখন কিভাবে কাজ করে, কত অ্যাঙ্গেলে দিলে কিভাবে কতটুকু টেম্পারেচার পাওয়া যাবে, এটা আসলে আপনাদের স্পেশাল মেশিনে পড়ার কথা, তো আমরা এত ডিপে যাব না। আচ্ছা, তারপর আসেন সোলার পিভি। এটা অলরেডি আপনারা দেখেছেন, রাইট? জি। সো আপনার কাছে যদি একটা সোলার পিভি প্যানেল থাকে, তাহলে আপনি নিজেও ইলেকট্রিসিটি ম্যাম, জেনারেশন করতে পারবেন। হ্যাঁ, ম্যাম ওইটার ইফিসিয়েন্সি কেমন এর আগেরটা? এটা ইফিসিয়েন্সি, মানে এমনিতে তো রিনিউয়েবল এনার্জির ইফিসিয়েন্সি খুব একটা বেশি ভালো না, কিন্তু তারপরেও এটার মোটামুটি বলা যায়। কারণ হচ্ছে এটা যখন বানানো হয় তখন আসলে হিউজ জায়গার পরিমাণ হয়, অনেক কষ্ট হয়ে থাকে। কারণ আপনার স্ট্রাকচারটা দেখেই বুঝতে পারতেছেন।
যদি আপনি সেটা বাণিজ্যিকভাবে করতে যান তাহলে অবশ্যই আপনাকে অনেক বেশি টেম্পারেচার প্রডিউস করতে হবে, মানে অনেক বেশি টেম্পারেচার জমা করতে হবে। সো অনেক বেশি টেম্পারেচারের জন্য আপনাকে অনেক বেশি মিরর ইউজ করতে হবে, অনেক জায়গার প্রয়োজন। সেই তুলনায় ইফিসিয়েন্সিটা এতটা ভালো না। আচ্ছা, সোলার পিভি, এখানে একটা সোলার প্যানেল দেওয়া থাকে, সেই সরাসরি এই সোলার প্যানেলের মাধ্যমে আসলে ইলেকট্রিসিটি জেনারেশন হয়। এখন এই জায়গায় সোলার প্যানেলের মাধ্যমে কিভাবে ইলেকট্রিসিটি জেনারেটর হয় সেটা হচ্ছে আপনারা অলরেডি হয়তো জেনে থাকবেন, যে এখানে পিএন জাংশন টাংশন থাকে, প্লাস হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন থাকে, অনেক একটা মেকানিজম আছে যেখান থেকে এই যে সূর্যের আলোর মাধ্যমে এই পিভি প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেশন হয়, এবং এটা নর্মালি ডিসি হয়ে থাকে। সো এখানে দেখেন এই সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে একটা ডিসি কানেক্টরের মধ্যে আসছে। দেন যদি আপনি সেটাকে এসিতে কনভার্ট করতে চান তাহলে অবশ্যই এখানে একটা একটা ইনভার্টার ইউজ করতে হবে। আর যদি মনে করেন যে না আমি ডিসিটাকে স্টোর করতে চাই তাহলে একটা ব্যাটারি ইউজ করতে হবে। সেখানে এই যে ডায়াগ্রাম এখানে দেখানো হয়নি, তারা স্টোর করে নেই, কিন্তু যদি মনে করেন যে আপনি এটাকে স্টোর করে রাখবেন তাহলে এখানে এই জায়গাটাতে একটা ব্যাটারি ইউজ করতে হবে। দেন তারা একটা ইনভার্টার ইউজ করেছে যাতে সেটাকে এসিতে কনভার্ট করা হয়। এসিতে কনভার্ট করার পরে তারা এখানে একটা পিভি জেনারেশন মিটার ইউজ করেছে, যে আমি কতটুকু এনার্জি জেনারেশন করলাম সেটা দেখার জন্য। সো এই যে জেনারেশনটা করলো তারা এটাকে আসলে দুইটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে তারা ন্যাশনাল গ্রিডে দিয়ে দিয়েছে, আরেকটা হচ্ছে তারা সরাসরি পাওয়ারটা বাসায় ইউজ করেছে। সো কেউ চাইলে সরাসরি এটা বাসায় ইউজ করতে পারে, আবার কেউ চাইলে এটা ন্যাশনাল গ্রিডেও দিয়ে দিতে পারে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ডিরেক্টলি সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেশন করা। এখানে কোনো মাধ্যম নাই, এখানে কোনো প্রসিডিউর সেরকম নাই। একটা পিভি প্যানেলের মাধ্যমে এখানে ইলেকট্রিসিটি জেনারেশন করা হয়। এখানে ডিসি যেটা আছে সেটাকে এসিতে কনভার্ট করার জন্য একটা ইনভার্টার ইউজ করা হয়েছে, এবং কতটুকু জেনারেশন করেছে সেটার জন্য একটা পিভি জেনারেশন মিটার ইউজ করেছে। এবং এটা চাইলে সরাসরি বাসায় ইউজ করা যায়, অথবা চাইলে সরাসরি এটা গ্রিডেও দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, সো এটা হচ্ছে সোলার পিভি প্যানেল। আপনাদের তো মনে হয় একটা ইয়া দেওয়ার কথা, কি জানি বলে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা স্পেশাল মেশিনে, পেয়েছেন? স্যার এখনো দেয় নাই তো। আচ্ছা, নিচ্ছে স্পেশাল মেশিন। আহাদ স্যার যে সোলারের পার্টটুকু নিচ্ছে আর মুনমুন ম্যাম নিচ্ছে হলো স্পেশাল মেশিনটা, দুইজন ভাগ করে নিয়েছে। আচ্ছা আচ্ছা, সেটাই সোলারে আসলে দেওয়ার কথা। স্যার তো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে। ওই যে অনলাইনের কারণে মেবি দিবে না ম্যাম, স্যার বলছিল যে অনলাইন তো যার কারণে দিবে না। আচ্ছা, তবে আমাদের তো আহাদ স্যারের ক্লাস থাকে হলো বুধবারে, বুধবার দিন বেশ কয়েকবার বন্ধ বসছে, সরকারি বন্ধ, যে কারণে আমরা ও অনেকগুলো ক্লাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা, উইন্ড এনার্জি। উইন্ড এনার্জি মানে বুঝতে পারছেন যে বাতাসের যে এনার্জিটা সেটাকে তারা কনভার্ট করে, বিভিন্ন ফর্মে কনভার্ট করে। সো একটা হচ্ছে ইলেকট্রিক্যালে কনভার্ট করে, যেটা উইন্ড টারবাইনের মাধ্যমে কনভার্ট করা হয়। আরেকটা হচ্ছে রোটেশনাল এনার্জিতে কনভার্ট করে, অথবা এটা উইন্ডের যে কাইনেটিক এনার্জি সেটা থেকে পাম্পিং ওয়াটার, মানে ওয়াটারটাকে পাম্প করার জন্য ইউজ করা হয়ে থাকে। সো নর্মালি উইন্ড টারবাইন ইউজ করে উইন্ড এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা হয়ে থাকে। সো আমরা যদি দুই একটা ছবি দেখি, এখানে দেখেন এটা হচ্ছে হরাইজন্টাল এক্সিস, এটা হরাইজন্টালি ঘুরে, আর এটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। এগুলো হচ্ছে পাখার মতো, বাতাস আসবে এগুলো ঘুরতে থাকবে, সেম ভাবে বাতাস আসবে ঘুরতে থাকবে। তার মানে এই যে বাতাস, এই উইন্ডটাকে কাজে লাগিয়ে এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়ে থাকে। কিভাবে করা হয়ে থাকে? আচ্ছা, এখানে একটা উইন্ড পাওয়ার প্ল্যান্টের ছবি দেওয়া আছে। সেটা হচ্ছে যখন বাতাসটা আসবে, আসার কারণে এই রোটরের ব্লেডটা ঘুরতে থাকবে। সেটা যখন ঘুরবে এখানে একটা গিয়ার বক্স আছে, এই বক্সের মাথায় আসলে একটা, মানে এই যে জেনারেটর বা একটা টারবাইন কানেক্ট করা থাকে, এবং জেনারেটর না মানে টারবাইন না, ঠিক জেনারেটরের শাফটটা কানেক্ট করা থাকে। এবং যখন গিয়ার বক্সটার মাধ্যমে ঘুরবে তখন জেনারেটরটাও ঘুরে, এবং যার কারণে ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে থাকে। মানে সিম্পল একটা ব্যাপার, ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে থাকে। জাস্ট একটা বাতাস আসবে, রোটর ব্লেডটা ঘুরবে, এখানে একটা গিয়ার লাগানো থাকে, কারণ হচ্ছে রোটর ব্লেডটা অনেক বড় থাকে। এটা যতটা আরপিএম এ ঘুরে
ততটা যদি আরপিএম এ জেনারেটরের শাফটটা ঘোরানো হয় তাহলে ইলেকট্রিসিটি প্রডিউস করা যাবে না, মানে ইলেকট্রিসিটি প্রডিউস হবে না। সেজন্য এখানে রোটর ব্লেডের সাথে একটা গিয়ার বক্স লাগানো হয়ে থাকে, যাতে এই যে রোটেশনের স্পিডটা যাতে বেড়ে যায় এবং এই শাফটটা যাতে আরো বেশি স্পিডে ঘোরানো যায়, কারণ একটা নির্দিষ্ট পরিমাণে স্পিডে ঘোরালেই তো আমার ইলেকট্রিসিটি আসলে জেনারেশন হবে। সেজন্য এখানে একটা গিয়ার বক্স কানেক্ট করা থাকে। গিয়ার বক্সের কারণে এই জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, দেন সেটা পাওয়ার ক্যাবেলের মাধ্যমে এটা গ্রিডে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, খুবই নর্মাল একটা সিম্পল একটা ব্যাপার উইন্ড পাওয়ার প্ল্যান্ট। কিন্তু এই রিনিউয়েবল এনার্জির আসলে খুব একটা বেশি ইফিসিয়েন্সি থাকে না। নর্মাল যেগুলাতে আমরা পাই নন রিনিউয়েবলে খুব একটা বেশি থাকে না। আচ্ছা, তারপর একটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। জিওথার্মাল বলতে বোঝানো হয়েছে হিট ফ্রম দ্য আর্থ, মানে আপনি মাটি খোঁড়ার পরে যত ভেতরের দিকে যাবেন তত কিন্তু আস্তে আস্তে গরম জিনিসটা ফিল করতে পারবেন। কখন করেছেন কিনা আমি দেখি নাই। সো এই মাটির ভেতর থেকে বা পৃথিবীর ভেতর থেকে একটা আসলে হিট জেনারেশন হয় বা একটা হিট প্রডিউস হয়, সেই হিটটাকে কাজে লাগিয়ে এখানে ইলেকট্রিসিটি জেনারেশন করা হতে পারে। যদিও বাংলাদেশে এখনো জিওথার্মাল এনার্জি নাই, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, তবে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে যাতে এটা করা যায় কিনা। এখানে আসলে সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে নিচের যে হিট, যে আর্থের যে হিটটা থাকে সেই হিটটা ইউজ করে পানিটাকে স্টিম করে সেম ভাবে তার ইলেকট্রিসিটি প্রডিউস করে। ঠিক আছে, দেন আবার সেই পানিটাকে ঠান্ডা করে আবার সেই আর্থের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে জিওথার্মাল এনার্জি। তারপরে যেটা হচ্ছে এনার্জি ফ্রম বায়োমাস অথবা বায়োগ্যাস। বায়োমাস জিনিসটা কি আমরা অলরেডি জানি যে বায়োমাস বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি। সো এই জীবাশ্ম জ্বালানি গুলা বা বায়োমাস গুলাকে বার্ন করে পানিটাকে মানে গরম করা হয় বা পানিটাকে স্টিম করা হয়। এখানে যে দেখেন এটা হচ্ছে বায়োমাস কম্বাসন চেম্বার। সো এখান থেকে তারা, এটা হচ্ছে স্টিম, সো পানিটাকে তারা স্টিম করে, এখান থেকে টেম্পারেচার এসে পানিটা স্টিম হয়, সেই স্টিমের মাধ্যমে টারবাইনটা ঘুরার কারণে জেনারেটরের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রডিউস হয়। সো এটা বায়োমাসের মাধ্যমেও করা হতে পারে। আলটিমেটলি দেখবেন যে প্রত্যেকটা পাওয়ার স্টেশনের কনসেপ্টটা প্রায় একই রকম। কোথাও জ্বালানি হিসেবে এটা ইউজ করছে, কোথাও র মেটেরিয়াল হিসেবে এটা ইউজ করছে, কিন্তু আলটিমেটলি প্রায় সবগুলোর একই রকম। তারপর যেটা সেটা হচ্ছে ট্রাইডাল। ট্রাইডাল মানে কি বলেন তো? তো ঢেউ বললেন না, ঢেউ তো রাইট, ঢেউ। ঢেউ থেকে ইলেকট্রিসিটি জেনারেশন করে। কিভাবে করে? So, সমুদ্রের পাড়ের মধ্যে কক্সবাজারে যখন যাবেন দেখবেন যে কিছুক্ষণ পর পর কিন্তু এক একটা ঢেউ আসে এবং বিশাল বড় একটা ঢেউ, তাই না? অনেক বড় বড় একটা ঢেউ আসে। তো ওই পাড়ের ওখানে আসলে কিছু এরকম রোটর কানেক্ট করা থাকে এবং এই রোটরের সাথে টারবাইন কানেক্ট করা থাকে। সো ঢেউ আসার কারণে রোটর গুলা ঘুরে এবং টারবাইনটাও ঘুরে, এবং এটা এমন ভাবে লাগানো থাকে যে একবার ঢেউ আসলেও ঘুরবে, ঢেউ যদি আবার ফিরে যায় তখনও ঘুরবে। ঠিক আছে, সো এই ঢেউটাকে কাজে লাগিয়ে তারা ইলেকট্রিসিটি জেনারেশন করতে পারে। কারণ সবকিছুরই মেইন উদ্দেশ্য হচ্ছে যদি আমি টারবাইনটাকে ঘোরাতে পারি, আমি যদি জেনারেটরের শাফটটাকে ঘোরাতে পারি, তাহলে আমার ইলেকট্রিসিটি প্রডিউস হবে। এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তো এখানে এই যে ঢেউয়ের কারণে একটা যে বাড়ি খায় বা ঢেউয়ের কারণে যে একটা এনার্জি আসে, সেটার কারণে এই রোটরটাকে ঘুরায় এবং রোটরটাকে ঘোরানোর কারণে টারবাইনটাও ঘুরে এবং টারবাইনটা আবার জেনারেটরের সাথে শাফটের মাধ্যমে কানেকশন দেওয়া থাকে, তখন ইলেকট্রিসিটি প্রডিউস হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে কিছু সিনারিও দেওয়া আছে বাংলাদেশের। দেখেন, যেটা আসলে খুবই কম। হাইড্রোটা পড়ায়নি, কারণ হাইড্রোটা অলরেডি আপনারা পড়েছেন। হাইড্রো কিভাবে ইলেকট্রিসিটি জেনারেশন করে, কি কি আছে হাইড্রোর মধ্যে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। সো বায়োমাসের মধ্যে 0.1%, মানে খুবই অল্প পরিমাণে। আসলে ম্যাক্সিমাম হচ্ছে সোলার। আপনি রিনিউয়েবল এনার্জির কথা যদি বলেন, ম্যাক্সিমামে হচ্ছে সোলারের মাধ্যমে পাওয়া হয় 62.9%, আর বাকি সবগুলো কিন্তু খুবই অল্প পরিমাণে। আরেকটা হচ্ছে হাইড্রো 36.5%। বাংলাদেশে একটাই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, 230 মেগাওয়াট আমি যতদূর জানি, সেটা জেনারেশন করতে পারে। তো বাকি ম্যাক্সিমামই হচ্ছে সোলার। উইন্ডের কথা বলেন 0.5%, বায়োগ্যাস 0.1%, বায়োমাস হচ্ছে 0.1%, খুবই কম।
ঠিক আছে, সো এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সিনারিও। আবার এখানেও দেওয়া আছে সোলারে কতটুকু প্রডিউস করা হয়, উইন্ডের জন্য কতটুকু এনার্জি প্রডিউস হয়, হাইড্রো, বায়োগ্যাস, বায়োমাসে কতটুকু প্রডিউস হয়। এটা হচ্ছে টোটাল জাস্ট একটা সিনারিও, একটা দেখে রাখা, জেনে রাখা যে কতটুকু হয় আমাদের। সেখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেটা একটা মিনিট। ন্যাশনাল ডাটাবেস অফ রিনিউয়েবল এনার্জি, এখানে একটা ওয়েবসাইট আছে। সো এই ওয়েবসাইটের মধ্যে গেলেই আপনারা দেখবেন যে মানে পুরো সিনারিওটা দেখা, কতগুলা পাওয়ার প্ল্যান্ট আছে, সোলার পাওয়ার প্ল্যান্ট, কতগুলা উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে, জিওথার্মালের কি অবস্থা, তারপর হচ্ছে কতগুলা ওই যে বায়োমাস বা বায়োগ্যাসের পাওয়ার প্ল্যান্ট আছে। সেখানে গেলে আপনারা সেই জিনিসগুলো দেখতে পারবেন ডিটেলসে, কতটুকু সে জেনারেশন করতে পারে, কোথায় অবস্থিত, সবকিছু এই ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। ইভেন কয়টা আছে সেটাও দেখা যাবে। ধরেন আমি হাইড্রোতে দিয়েছিলাম, তো তারা দেখাচ্ছে যে চিটাগাং এ একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে। উইন্ডে দিয়েছিলাম, তারা দেখাচ্ছে যে 3টা উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে, চিটাগাং এ একটা, কক্সবাজারে একটা, একটা মনে হয় একটা কোথায় ফেনীতে বা এরকম কোন একটা জায়গায়। তো আপনারা এই ওয়েবসাইটটাতে গিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন। তাহলে রিসেন্ট যে আইডিয়া, অনেক আইডিয়া এখান থেকে জানতে পারবেন। ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা যেটা হচ্ছে, সেটা আপনাদেরকে গত ক্লাসে বলেছি যে আপনাদের সিটি না, ভাইবা হবে হচ্ছে নেক্সট 2টা ক্লাসে। সো ক্লাস টাইমেই হবে, যেভাবে অ্যাজ ইউজুয়াল ক্লাস হয় সেরকম ক্লাস টাইমেই হবে। সোমবার হচ্ছে 5টা থেকে বা 4:30 থেকে, আর হচ্ছে বৃহস্পতিবার 9:30 থেকে। 9:30টার পরে আপনাদের ক্লাস থাকে, 11টার পরে। মানে বৃহস্পতিবারে হ্যাঁ, জি ম্যাম 11টায় ক্লাস স্যারের ক্লাস আছে। 11টায় ক্লাস থাকে। স্যারের ক্লাস জি। কি শেষ হয়নি নাকি স্যার ভাইবা নিবে? স্যার পরীক্ষা নিবে আজকে, কুইজ সামনের দিন কি করবে দেখা যাক, এখনো কিছু বলে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সমস্যা ম্যাম নেই। আমাদের আমরা আরেকটা কুইজ নেবেন না? হ্যাঁ কুইজের কথা বলছি। তো আমরা অ্যাজ ইউজুয়াল 9:30টায় তাহলে শুরু করব ভাইবা। পরের দিন, পরের উইকেও সেম ভাবে। সো আমি রোল নাম্বার আপনাদেরকে দিয়ে ক্লাসরুমে, যে কার কখন হবে, কিবারে হবে, লিংক সহ দিয়ে দিব। তো সেই লিংক অনুযায়ী আপনারা কানেক্ট হবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে আপনাদের একটা সিটি নিব, সেটা ভাইবা দেওয়ার পরে নিতে পারি, অথবা চাইলে কোন এক শনিবারে নিতে পারি। কারণ শনিবার ছাড়া এখন আপনাদের সময় পাওয়ার কথা না, কারণ হচ্ছে এখন সবারই ভাইবা হবে। সো আপনারা চাইলে পরীক্ষা যেদিন শেষ হবে, মানে পিএল এর যে শনিবার, সেটাতে নেওয়া যেতে পারে, অথবা কোনো ক্লাস যেতে নেওয়া যেতে পারে। ঠিক আছে, তো সিটিটা আমি নিব চ্যাপ্টার 2 এর উপরে, পাওয়ার প্ল্যান্টের উপরে। আজকের যে স্লাইডটা দেখালাম সেই স্লাইডটা প্লাস হচ্ছে পাওয়ার প্ল্যান্টের উপরে, বিভিন্ন ধরনের নন রিনিউয়েবল যে পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টের, দ্যাট মিনস রিনিউয়েবল আর নন রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্টের উপরে আপনাদের সিটিটা নিব। সেটা কোনো একটা শনিবারে। তো এখন আপনারা কোন শনিবারে দিতে পারবেন সেটা বলেন। যে আসছে শনিবার এটা তো দেওয়া সম্ভব না। এর পরে শনিবার আছে 30 তারিখ আর 6 তারিখ। 30 তারিখে দেই। 30 তারিখে ঠিক আছে, তাহলে আমরা 30 তারিখ শনিবারে আপনাদের পরের সিটিটা নিব। ম্যাম ভাইবার স্লটটা ম্যাম কবে দিবেন?
আজকে রাতে দিতে পারবো না, আজকে মিটিং আছে, কালকে আমি দেওয়ার চেষ্টা করব। ম্যাম বিয়ের গুলো আগে রাখেন ম্যাম, যত তাড়াতাড়ি নেওয়া যায়। পরে গেলে ম্যাম ওই যে এগুলা না, মানে আমি ক্লাস অনুযায়ী নিব, এ সেকশন যে ক্লাস টাইমে নিতাম নিব, বি সেকশন যেভাবে ক্লাস টাইমে নিতাম সেভাবে নিব। সো এ বি আসলে একসাথেই যাবে, এমন না যে এ শেষ করে তারপর বি নিব, ব্যাপারটা এরকম না। এ এর ক্লাস টাইমে এটা নিব, বি এর ক্লাস টাইমে বি এরটা নিব, ঠিক আছে? জি ম্যাম। আর সিলেবাস কমানোর কথা বলেছেন, সেটাও আমি জানিয়ে দিব, ক্লাসরুমে দিয়ে দিব যে কতটুকু সিলেবাস নিব না নিব। তো আমি চেষ্টা করব যে কালকের মধ্যে আপনাদের পরীক্ষার শিডিউলটা প্লাস হচ্ছে আপনাদের সিলেবাসটা দিয়ে দেওয়ার জন্য। জি ম্যাম। মিডের খাতাটা দিবেন না? নিজের খাতাটা দিব, আশা তো হেন না, দিয়ে দিব। নিজেরটা কি আমারটা বাদে পেয়ে গেছেন সব খাতা? না ম্যাম, হ্যাঁ, এখনো ম্যাম। বাকি আছে। ম্যাম একটা এভারেজ করে নাম্বার দিয়ে দিন ভালো দেখে, কি যাওয়ার দরকার নেই। এভারেজ করে? হ্যাঁ, ভালো এভারেজ লাগবে না ম্যাম, এভারেজ নিয়ে আমি আপনাদের এই সেকশনের খাতা দেখলাম, মানে 50-এর উপর আমি পাইনি কাউকে। 50 তো অনেক ম্যাম। আশাহত হয়েছে আপনাদের খাতা দেখে আমি। ম্যাম ওই যে একটাতেই সময় চলে গেছে ম্যাম, 1 নং ম্যাম। 1 নাম্বারটা প্লাস হচ্ছে কি জানি বলে 2 নাম্বারটা, অনেকেই 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা ঠিকভাবে দেন নাই। অনেকেই শুধু অনেক কিছু লিখেছেন যেগুলো আমি লিখতে বলি নেই, শুধু শুধু 2 নাম্বার প্রশ্নে লিখেছেন যে কোন ইকুইপমেন্টের কি কাজ, কোন কম্পোনেন্টের কি কাজ, কেন এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সহ লিখেছে। অনেকের খাতা আমি এটা পেয়েছি, সেই জিনিসগুলো তো আমি চাইনি, আমি জাস্ট চেয়েছি যে কেন আপনি এটা প্রেফার করেন, ইয়াটা ড্র করেন, স্কেমেটিক ডায়াগ্রামটা ড্র করেন, এতটুকুই। অনেকেই আছে যে পুরো বই পারলে তুলে লিখে ফেলে, এটার ওয়ার্কিং প্রিন্সিপাল, ইভেন যেটা চেয়েছি সেটাই দেয়নি, স্কেমেটিক ডায়াগ্রামই দেয়নি, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, প্লাস কোন কম্পোনেন্টের কি কাজ, অথচ সেটা আমি দেই নাই। আবার আরেকটা জিনিস যেটা ভুল করেছে, যে 2টা শর্ট টার্ম মেথডের কথা লিখতে বলেছিলাম, অনেকেই যেটা করেছে শর্ট টার্ম মেথড না লিখে লং টার্ম মিড টার্ম লিখে বসে আছে, মানে 2টা শর্ট টার্ম মেথড না লিখে তারা শর্ট টার্ম মিড টার্ম অথবা শর্ট টার্ম লং টার্ম মেথড লিখেছে, যেটা আমি প্রশ্ন দিই নাই। বলেন তাহলে আশাহত হব না কেন? আর 1 নাম্বার ম্যাথটা দিয়েছে অনেকেই ভালো করেছে 1 নাম্বার ম্যাথে, কিন্তু 2-1 জন যেটা দেখলাম যে ম্যাথ করেছে ঠিকই কিন্তু টেবিলটা দেয়নি, টেবিলটা না দিয়ে ম্যাথ করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে টেবিলটা না দিয়ে ম্যাথটা সে কিভাবে ক্যালকুলেশন করলো? অনেকেই কাজটা করেছে, মানে এ সেকশনের কথা বলছি, তারা টেবিলটা সাজায়নি, না সাজায় ম্যাক্সিমাম ডিমান্ড বের করলো, ইউনিট জেনারেশন বের করলো, ডাইভার্সিটি ফ্যাক্টর বের করলো, কিভাবে করলো আমি জানি না। ম্যাম টেবিলটা যাদের ভুল হয়েছে তাদেরকে ম্যাম মার্ক কেমন কাটা গেছে ম্যাম? সেটা টেবিল অনুযায়ী, মানে ধরেন যে আহ একটা জায়গায় একটা জায়গায় একটু ভুল করেছে, যে 20 এই স্লটে লেখার কথা ছিল ওখানে লিখে নাই, তাদের 1-2 মার্কস কাটা গিয়েছে। জি কারণ ম্যাম ওই ঠিক আছে। একটা ভুলের কারণে, ওনার ওই একটা টেবিল ভুলের কারণে কিন্তু ওনার ম্যাক্সিমাম ডিমান্ড ভুল হতে পারে, ইউনিট জেনারেশন ভুল হতে পারে, মানে পুরো ম্যাথটা তো ওইটার সাথে রিলেটেড। ওই যে টাইমের স্লট নিয়ে একটা ভুল হয়েছিল আর কি। ম্যাম টাইমের পাওয়ার প্ল্যান্ট যেটা আছে ওইটা কি আপনি কোনো নির্দিষ্ট পাওয়ার প্ল্যান্ট বিবেচনা করে খাতা দেখছেন, নাকি আমরা যেটার উপর যুক্তি দেবো এটার উপরেই ma'am, আপনি খাতা দেখছেন আর কি? অনেকেই যেটা করেছে হাইড্রো দিয়েছে, সো হাইড্রো যারা দিয়েছে সেটা তো আসলে কোনো যৌক্তিকতা নেই, কারণ ওখানে বলাই ছিল ইনিশিয়াল কস্ট কম থাকবে। ইভেন অনেকে এটা করেছে যে হাইড্রো দিয়েছে প্লাস এটাও বলেছে যে এখানে ইনিশিয়াল কস্ট কম, তো সেক্ষেত্রে আমি মার্কস কেটেছি। আর যারা ধরেন ডিজেল দিয়েছে
গ্যাস ম্যাম দিয়েছে, ডিজেল স্টিম আর দিয়েছে। স্টিমটা একটু, হ্যাঁ ম্যাম, আসলে যুক্তির মধ্যে পড়ে। ডিজেল আর গ্যাসটা এটা ঠিক আছে, স্টিমটাও মানা যায়, তারপরেও এটা আসলে ডিজেলই হওয়া উচিত যেহেতু লো ইনিশিয়াল কস্টের কথা বলা হয়েছে। আর ম্যাক্সিমাম যেটা করেছে হাইড্রোই দিয়েছে। জি ম্যাম, কিন্তু প্রশ্নে কিন্তু ইফিসিয়েন্সির কথাটাও লেখা ছিল, কিন্তু ডিজেল ইঞ্জিনে তো প্রচুর মানে পরবর্তীতে প্রচুর মানে মানে লস হয় আর কি। তো আমি একটা এন্টারপ্রেনার হিসেবে যখন দেখবো যে আমার পাওয়ার প্ল্যান্টের পরবর্তী চালাইতে গিয়ে আমার এত এত লস হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ম্যাম ডিজেলটা একটু মানে নিরুৎসাহিত হব। তাছাড়া ম্যাম ডিজেল তো অনেক বড় অ্যামাউন্টে করা যায় না। ডিজেল হচ্ছে আপনার খুবই ছোট পাওয়ার জেনারেট করে থাকে। তো অ্যাজ এ এন্টারপ্রেনার কখনোই আসলে ডিজেল ভিত্তিক মানে কি করতে চায় না পাওয়ার প্ল্যান্ট, সে সবসময় চাইবে স্টিম আর এখানে, গ্যাস। হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাজ এ এন্টারপ্রেনার সবসময় চাইবে যে স্টিম আর গ্যাস টারবাইন ইউজ করতে। ম্যাম স্টিমটাই তো মনে হয় ভালো। আর ম্যাম স্টিমের মানে এটা পুরো একটা আমার সেট কিন্তু তো। ওখানে একটা শর্ত ছিল যে ইনিশিয়াল কস্টটা আপনার বেশি হতে হবে, আর কি কি জানি ছিল। সো আপনি যদি স্টিমের কথার সাথে গ্যাস বা ডিজেলের কথা চিন্তা করেন তাহলে কিন্তু স্টিমের খরচটা একটু বেশি, তো এটাও মাথায় রাখার কথা বলা হয়েছিল। ম্যাম ওইখানে মেবি ২ টা কন্ডিশন ছিল, আর একটা হলো যে রিভার সাইড এর বিষয়টা ছিল। এইজন্য একটু কনফিউজড হয়ে মানে রিভার সাইড তো আপনি পাওয়ার প্ল্যান্ট যে কোনো জায়গায় করতে পারেন, আর পানি জিনিসটা তো লাগেই সব সময়। সো ম্যাম আপনি ওই যে যে কোনো আমরা পাওয়ার ওই যে প্ল্যান্টই করতে চান না কেন, ডিজেলেরটাতে খেয়াল করছিলাম যে আ মানে কনডেন্সারের তো দরকার হয় না। আর স্টিমের ক্ষেত্রে কনডেন্সারটা দরকার হয় বা না যে আমি তো যেভাবে বলেছি কেউ যদি ঠিকভাবে যুক্তিটা স্থাপন করতে পারে যে হ্যাঁ আমি এই জন্য দিয়েছি, সে মার্কস পাবে। কিন্তু ম্যাক্সিমামই যে ভুলটা করেছে যে তারা হাইড্রো লিখেছে, ইভেন তারা অনেকেই কেন হাইড্রো প্রেফার করলো সেটা লিখে নাই, লিখলেও কোশ্চেনের মধ্যে যে কয়টা শর্ত দেওয়া আছে ওই কটা শর্তই তুলে ধরেছে যে এই কারণে আমি হাইড্রোকে প্রেফার করছি। তো ঠিক আছে আপনি হাইড্রোকে প্রেফার করলেন, কিন্তু হাইড্রোর তো ইনিশিয়াল কস্ট অনেক বেশি, তাহলে আপনি কিভাবে লিখলেন যে হাইড্রো ইনিশিয়াল কস্ট কম কম সেজন্য আমি এটাকে প্রেফার করছি। তাছাড়া আই থিংক হাইড্রো মেবি কোনো ব্যক্তি উদ্যোগে হয় না, মোস্ট অফ দ্য টাইম হাইড্রো গভর্নমেন্ট করে থাকে। কারণ হাইড্রোর জন্য অনেক জায়গা অনেক কিছু ক্যালকুলেশন করতে হয়। ঠিক দেন আছে, খাতা পাঠের ম্যাম, তারপরে দেখা যাবে। 47 অ্যাটেন্ডেন্স দেন 47। Yes, ma'am. এতক্ষণ পরে কেন? 41 Yes, ma'am. 95 Yes, ma'am. 48 Yes, ma'am. 63 60 কোথায় গেল? 66 Yes, ma'am. 48 কি আছে? जी मैम। 63 66